আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির ইএমবিএ এডমিশন টেস্টের মার্চ 2015 এর প্রশ্ন কিছু দেখবো, যেগুলো সমস্যা হয় সেগুলো। এখন আমরা 38 নং ম্যাথ সলভ করবো। ম্যাথটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ওয়ার্কের ম্যাথ। তো ওয়ার্কের ম্যাথের ক্ষেত্রে আমাদের একটু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে সম্পূর্ণ ওয়ার্ক মানে সম্পূর্ণ কাজ সমান হচ্ছে এক ধরতে হবে। আর যখনই আমরা ওয়ার্কের ম্যাথ দেখবো তখনই ধরেন একজন ব্যক্তি একটা কাজ করে কত দিনে, 20 দিনে। তো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা একদিনে কতটুকু কাজ করছে এটা সব জায়গায় বের করতে হবে। এই দুটো জিনিস একটু মাথায় রাখবেন। তো আমরা এখন পড়ি কি বলছে। বলছে যে একজন মানুষ এ এ নামে একজন আছে, সে 20 দিনে একটা সম্পূর্ণ প্রজেক্ট সম্পন্ন করে। এই প্রজেক্টটাই যখন বি নামে আরেকজন করে, তখন তার এটা পুরোটা কমপ্লিট করতে 30 দিন লাগে, এই কাজটা ফুল কমপ্লিট করতে। এখন বলছে এখানে যে এ এবং বি একসাথে কাজটা শুরু করে, এবং পরবর্তীতে দেখা যায় যে এ কি করেছে, সম্পূর্ণ কাজ যতদিনে শেষ হওয়ার কথা বা শেষ হয়েছে, তো তার 10 দিন আগে সে চলে গেছে। মানে হচ্ছে এখান থেকে আমরা এক বিষয় বুঝতে পারি যে এ তো 10 দিন আগে চলে গেছে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার। তার মানে ওই যে বাকি কাজটা, প্রথমে তো তারা দুইজন মিলে কাজটা করছে, দুইজন মিলে কাজ করার পর একটা নির্দিষ্ট অংশ কাজ শেষ করা হয়েছে। পরবর্তীতে যে অংশটুকু বাকি ছিল কাজ, সেটা 10 দিনে কমপ্লিট হয়েছে, এবং ওইটা কে কমপ্লিট করছে, বি কমপ্লিট করছে। কারণ এ কাজ শেষ হওয়ার 10 দিন আগে চলে গেছে, তো বাকি অংশের কাজ মানে 10 দিনের বাকি অংশের যে কাজটা, তাহলে কে কমপ্লিট করলো, বি। তো বি কতটুকু কমপ্লিট করছে এটা আমাদেরকে বের করতে হবে লাস্টে। আবার এখানে প্রথম দিকে দুইজন মিলে যে কাজ করছে এ এবং বি, তারা কত অংশ কাজ করছে সেই পরিমাণটা আমাদেরকে বের করতে হবে। তো যাই হোক, আমরা এখন দেখি যে প্রশ্নে কি বলছে। তো বলছে যে ইন হাউ মেনি ডেজ উইল দ্য প্রজেক্ট টু বি কমপ্লিটেড। মানে এই যে লাস্টের যে সিনারিও যেটা হয়েছে, যে এ এবং বি দুজন মিলে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কাজ করছে, তারপরে 10 দিন পরে আবার চলে গেল এ, পরবর্তীতে বি কাজ করছে, এই সম্পূর্ণ যে মোট দিন লাগছে এটা বের করতে বলছে। তো আমরা করলে আমরা বুঝতে পারবো। প্রথমে আমরা সলভ করার জন্য কোয়েশ্চেনে প্রথমে চলে যাই। তো বলছিল যে এ কাজ করে হচ্ছে 20 দিনে সম্পূর্ণ কাজ। তো আমরা এখন কি বলছিলাম, আমি তখন প্রথম দিকে যে এ বা যে কোনো জিনিস যখন ওয়ার্ক থাকে তখন হচ্ছে একদিনে কত পরিমাণ কাজ করে সেটা বের করতে হবে। তো আমরা বের করি 20 দিনে কাজ করে হচ্ছে এক অংশ ফুল কাজ, এক অংশ 1, কেন ফুল কাজ করছে দিল, ফুল কাজ হচ্ছে 1 ধরে নিই আমরা। তো সুতরাং একদিনে এ কাজ করে কতটুকু, 1/20 অংশ, ঠিক আছে। তারপর হচ্ছে বি পুরোটা কাজ করে হচ্ছে 30 দিনে। তো বি এর ক্ষেত্রে হচ্ছে এইভাবে আমরা হচ্ছে বি একদিনে কি পরিমাণ কাজ করে সেটা আমরা বের করবো। তো বি হচ্ছে 30 দিনে হচ্ছে বি কাজ করে সম্পূর্ণ 1, সুতরাং একদিনে কাজ করে 1/30। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখন একত্রে, এখানে যেহেতু বলছে যে একত্রে তারা কাজ করছে, তাহলে আমরা এখন একটা কাজ করি, দুইজন হচ্ছে একত্রে, এখানে যে একই সংখ্যায় নিয়ে আসলাম যে একদিনে এ এবং বি দুইজন একত্রে মানে কতটুকু কাজ করে, তাহলে কি হবে, এই যে এই অংশ প্লাস এই অংশ, এই দুটো যোগ হবে, যোগ করে দিলাম, এত অংশ কাজ করে একদিনে এ এন্ড বি কাজ করে কত, এত, দুইটা যোগ করে দিলাম একদিনের কাজগুলা। এখন এই কাজ এ এবং বি দুজন একসাথে করছে। পরবর্তীতে এখানে বলছিল প্রশ্নে যে দুজন একসাথে তো কাজ করছে একটা নির্দিষ্ট পরিমাণ, এই অংশটাই কাজ করছে। তারপর কি করছে, 10 দিন পরে মানে কাজ শেষে 10 দিন আগে এ চলে গেছে, তাহলে বাকি কাজ করতে হয়েছে বি এর। তো আমরা এখন দেখি যে বি কতটুকু কাজ করছে যে লাস্ট 10 দিনে। তাহলে বি কাজ করে একদিনে হচ্ছে এত অংশ, তাহলে বি একা আর কি, একা বি 10 দিনে কাজ করে হচ্ছে কত, 10 দিয়ে গুণ হয়ে যাবে। একদিনে যদি বি এত অংশ কাজ করে, তাহলে আমরা এখান থেকে পাবো যে শেষ যে 10 দিন ছিল সেই 10 দিনে বি কাজ করছে হলো এত অংশ, ঠিক আছে গেল। এখন আমাদের কাছে জানা নাই যে এ এবং বি তারা কত দিন কাজ করছে, দুজন যে একত্রে কাজ করছে এটা কয়দিন কাজ করছে এটা জানা নেই, এটা আমাদেরকে বের করতে হবে। তো এইখানে কত পরিমাণ কাজটা বাকি ছিল, বা মানে লাস্টের তো 10 দিন বি কাজ করছে, ঠিক আছে, ওই অংশটা তো আমরা এখন বের করে ফেলছি, এত অংশ লাস্টের 10 দিন যে কাজ করছে বি এত অংশ। এখন আমাদের তো বের করতে হবে যে বি ছাড়া এ এবং বি দুজন একত্রে, যেটা প্রশ্নে বলা ছিল এইটুকু অংশ তারা দুইজন মিলে কতটুকু অংশ কাজ করছিল সেটা আমাদেরকে বের করতে হবে। তো সেটা যদি আমরা বের করি তাহলে হচ্ছে আমরা বাকি রইলো বি তো 10 দিন, লাস্ট 10 দিনে এতটুকু করছে, তো ওইটা থেকে বাকি বাদ দিয়ে দিলেই তো, সম্পূর্ণ অংশ থেকে বাদ দিয়ে দিলেই তো আমার এ এবং বি দুইজন একত্রে কতটুকু কাজ করে সেটা আমরা পেয়ে যাবো, তাই না। যেহেতু লাস্টের 10 দিন করছে বি, আর প্রথম যেই দিনগুলো যেগুলো আমরা জানি না সেগুলো করছে কি এ এবং বি একত্রে। তো এ এবং বি একত্রে যে পরিমাণ কাজ করবে সেটা আমরা সম্পূর্ণ কাজ থেকে বি এর যে লাস্ট যতটুকু কাজ করছে সেটা বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো। তো সেটাই আমরা বের করছি, এই যে আমরা পেয়ে গেলাম এতটুকু কাজ করতে হইলো কিভাবে, যে এ এবং বি হচ্ছে একত্রে। তো এখন আমরা লিখতে পারি না যে এ এবং বি যদি এত অংশ কাজ করে একদিনে, তাহলে এই যে লাস্ট যে বাকি অংশটুকু কাজ মানে হচ্ছে যে প্রথম দিকে যে এ এবং বি কাজ করছে একত্রে, সেই অংশটুকু কাজ কয়দিনে করে ঐকিক নিয়ম করলে বের হয়ে যাবে। তো এই যে একদিনে কাজ করছে কত, এত অংশ, তো এত অংশ কাজ করে একদিনে, এ এবং বি একত্রে 1/12 অংশ কাজ করে একদিনে, এক অংশ কাজ করে এতদিনে। তো সুতরাং এই যে প্রথম দিকের যে কাজগুলো এ এবং বি করছে যে অংশটুকু, সেটা করে কাজ কতটুকু,
বসাই দিলে আমরা কাটাকাটি করলেই আমরা 3 পেয়ে যাবো 8 দিনে। এই যে 2/3 এটা কোথা থেকে পেলাম, 2/3 হচ্ছে এই যে এখান থেকে, যেটা হচ্ছে এ এবং বি এর একত্রের কাজ, যেটা বি এর যে 10 দিনের কাজ ছিল সেটা থেকে সম্পূর্ণ কাজ থেকে বাদ দিলে বের হয়। তো এইভাবে আর কি ম্যাথটা করতে হবে। 41 নম্বর ম্যাথটা আমরা এখন দেখবো। তো প্রশ্নটা আমরা পড়ি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটা লোকের নাম হচ্ছে এক্স, তার প্রথমে এক জায়গায় ইনভেস্ট করছিল, ব্যাংকের নাম হচ্ছে আলামিন ব্যাংক। সে ব্যাংকের সুদের ইন্টারেস্ট রেট ছিল 5%, এবং সে যে আসল টাকা ইনভেস্ট করেছিল সেটা হচ্ছে কত, 2400 বা 2400। এখন সে এই যে 2400 টাকা ছিল সেই 2400 টাকার সাথে আরো কিছু টাকা যোগ করেছে, এবং সেই যে যোগ করছে টাকাটা, সেই টাকাটা সে 8% হারের সুদের জন্য সে যোগ করছে। মানে একটা তো ইনভেস্ট করলো সে প্রথমে এক জায়গায় 5% প্রথমে করছে, পরবর্তীতে সে আবার যোগ করছে, ধরেন এক্স পরিমাণ টাকা এই টাকাটার সাথে যোগ করছে। আর এইখানে যখন যোগ করছে সে যেই শর্তে ধরেন সাইন দিছে, সেই শর্তটা হচ্ছে যে আমাকে 8% হারে সুদ দিতে হবে। এই যে লাস্ট এডিশনাল যে টাকাটা, মানে আমরা ধরলাম 1 লাখ টাকা, সেই টাকাটা কত পার্সেন্ট হারে সুদ দিতে হবে তাকে, 8% হারে। আচ্ছা, যাতে বছর শেষে তার যে মোট ইনকাম হবে, মোট ইনকাম কত হবে, যে ইনকামটা আর কি আসবে সুদের কারণে, সেই ইনকামটা যাতে মানে এই যে দুইটা মিলে আর কি 2টা টাকা হবে, মানে হচ্ছে 2400 প্লাস এডিশনাল যে মানি আছে এক্স, একটা অ্যামাউন্ট, একটা টাকা হইলো 2400 প্লাস এক্স, এই যে টাকাটা 2400 প্লাস এক্স, এই টাকাটার উপরে যাতে পুরা বছরের কত পার্সেন্ট হয়, সমান হয়, কত পার্সেন্ট সুদের সমান হয়, সব মিলে যেন 6% সুদের সমান হয়, এটাই বলছে। তা আমরা এটা লিখে করি তাহলে আমরা একটু ভালো বুঝবো। এই যে এন্টায়ার ইনভেস্টমেন্ট বলছে, কিন্তু এন্টায়ার ইনভেস্টমেন্ট মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, তার মোট কত ছিল 2400 টাকা ইনভেস্ট করছে, আবার একটা পরে আবার ইনভেস্ট করছে, তো আমরা ওইটাকে ধরলাম এক্স পরিমাণ টাকা ইনভেস্ট করছে। 2400 প্লাস এক্স এর যে মোট টাকাটা হবে সেটা যেন এমন দেখায় যে ফুল টাকাটার উপরে 6% ইন্টারেস্ট ছিল। আমরা লিখি তাহলে ভালো বুঝবো। ম্যাথ শুরুতে আমরা ধরে নিলাম প্রথমে যে এডিশনাল মানে ইকুয়াল টু এক্স। এখন তো যে পরিমাণ এডিশনাল মানি দেওয়া হয়েছে তার ইন্টারেস্ট রেটটা ছিল কত পার্সেন্ট, 8%, মানে হচ্ছে এক্স ইন্টু 8%। তো আমরা ধরলাম যে এক্স ইন্টু 8%, এক্স ইন্টু 8% হচ্ছে দ্বিতীয় অংশের অর্থ। আর প্রথম অংশের জন্য আমরা কি লিখতে পারি, 2400 ইন্টু 5%। তো আমরা লিখলাম 2400 ইন্টু 5% প্রথম অংশের জন্য। আর এডিশনাল মানি ছিল কত, এক্স এক্স ছিল, এক্স এর জন্য কত বলছে প্রশ্নে, 8%, সেটা লিখলাম। তো এখন বলছে কি, এই যে দুইটার, এইটার উপর একটা সুদের অ্যামাউন্ট আসবে, এইটার উপর আরেকটা সুদের অ্যামাউন্ট আসবে, তারপরে 1 বছর পরে কি হবে, এই দুইটা মিলে একটা মোট অ্যামাউন্ট আসবে না, সুদের একটা মোট অ্যামাউন্ট আসবে। সেই মোট অ্যামাউন্টটা আমরা কিভাবে লিখতে পারি, সেই মোট অ্যামাউন্ট কত হবে, এটা যোগ এটা দিলেই তো ওইটার মোট অ্যামাউন্ট। তো ওইটা আমরা কিভাবে এক্সপ্রেস করবো, আমরা এক্সপ্রেস করবো হচ্ছে 2400 যোগ এক্স ইন্টু 6%। এইটা কিভাবে লিখলাম, ওইটা সমান ফুল, এটা হচ্ছে এই দেখেন বলছে যে টোটাল যে অ্যানুয়াল ইনকাম সেটা কত, সেটা উইল বি ইকুয়াল টু 6% অফ এন্টায়ার ইনভেস্টমেন্ট, মানে এন্টায়ার ইনভেস্টমেন্ট 2400 যোগ এক্স এত এর 6%, এটা এখানে বুঝেছে। আসলের উপর, ফুল আসলের উপর 6%-এর ইন্টারেস্টের যে মানিটা হবে সেটাই তো তার কি টোটাল অ্যানুয়াল ইনকাম, এইটাই আর কি এখানে বুঝেছে। এটা সমান অ্যানুয়াল ইনকাম, মানে এইভাবে আর কি সমীকরণটা লিখতে হবে। প্রথম অংশের জন্য প্রথমটুকু, এরপরে এডিশনাল মানে এই দুইটা অংশের যে পরিমাণ আসবে সেটাই তো এইটার পরিমাণ। এইভাবে হচ্ছে আমরা সমীকরণটা বসাইলাম। এরপর হচ্ছে আমরা সলভ করবো। আমরা যদি সলভ করে যাই, এখানে একটু সহজে সলভের জন্য আমি সলভটা আপনাদের দেখতে বলবো। ভিডিওর এই অংশগুলো দেখেন। 5% মানে কি 5/100, 8% মানে কি 8/100, 6% মানে কি 6/100। তো আমরা লিখে পেলাম, ঠিক আছে। এখন দেখেন আমরা এখানে কমন যেগুলো আছে সবগুলোকে আউট করে দিব। কমন কি আছে দেখেন, এখানে হচ্ছে 1/5/100 মানে কি, এটা তো নিচে 100 মানে কি 1/100 আছে, এখানে 8/100 মানে এখানে 1/100 আছে, এই যে 100 মানে এটা নিচে 100 আছে, এটা নিচে 100 আছে, আবার এটার নিচে 100 আছে। তো আমরা এই 100 গুলাকে সরাই দিই, ঠিক আছে, সকল জায়গায় 100 সরাই দিলাম, যেটাকে বলা যায় যে উভয় সমীকরণের মধ্যে এই সমীকরণটার দুই পক্ষে 100 দ্বারা গুণ করলাম আর কি, যেটা বলে। তো উভয় সমীকরণ থেকে 100 বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে থাকে কেমন, এই যে এরকম একটা সমীকরণ আসলে, যাতে আমরা সহজে ক্যালকুলেটর ছাড়ার জন্য আমরা করতে পারি, এটার জন্য পদ্ধতিটা দেখাচ্ছি। তো এখন দেখেন, এখন 8x হইলো 8x, তারপর হচ্ছে 2400 ইন্টু 5 আসলো, ভালো কথা। আর এখানে হইলো 2400 যোগ x ইন্টু 6। তো আমরা এরপরে কি করতে পারি, যে এটাতে গুণ দিয়ে লিখতে পারি 2400 ইন্টু x, 2400 ইন্টু 6, 2400 ইন্টু 6 হইলো, আর 6x হইলো লিখলাম। আর এখানে আছে হচ্ছে 2400 ইন্টু 5। তো আমরা যদি এটারে এই সাইডে নিয়ে আসি, 2400 ইন্টু 6 মাইনাস কত হবে, 2400 ইন্টু 5 হবে না, তো নিয়ে আসলাম। আর এইটা এখানে কি 8x, 6x কে বাম সাইডে নিয়ে গেলাম, তাহলে এরকম একটা সমীকরণ পাই। তো তাহলে আমরা কি এখন গুণ করতে হইতেছে, কোনো কিছু কিন্তু গুণ করা লাগতেছে না। দেখেন কিভাবে গুণ ছাড়াই ম্যাথটা সলভ করে ফেলাই দ্রুত। 2400 এখানে 6 দ্বারা গুণ আছে, এখানে 5 দ্বারা গুণ আছে, মানে হচ্ছে
6টা 2400 মাইনাস 5টা 2400 থাকে কত, 0 থেকে মাইনাস করলে একটা 2400 থাকে, এই যে একটা 2400। ঠিক আছে, আমরা কি কোনো গুণ করছি? কোনো গুণ করিনি কিন্তু। আর এখানে কি হবে দেখেন, এখানে হচ্ছে 2 আসবে, প্লাস মাইনাস করলে 2। তাহলে এখন দেখেন 2400/2, তো 24/2 কত, 12। 12 মানে কি, আর শূন্য দিয়ে দিলাম সাথে 8, তাইলে x = 1200। তো এইভাবে আর কি দ্রুত পদ্ধতিতে করতে পারবেন ক্যালকুলেটর ছাড়া এক্সামে, এই কারণে পুরোটা দেখালাম। তো এইভাবে আর কি ম্যাথটা সলভ করতে হবে। 44 নম্বর ম্যাথ। 44 নম্বর ম্যাথের ক্ষেত্রে আমরা একটু প্রথমে প্রশ্নটা করি। একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা অ্যাভারেজের ম্যাথ করব, বিশেষ করে এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্পিড, অ্যাভারেজের স্পিডের ম্যাথ করব, তখন একটা আলাদা সূত্র আছে, সেই সূত্রটা আমরা মূলত ইউজ করব কখন, যখন হচ্ছে ডিস্টেন্স সমান থাকবে। যাতায়াতের ডিস্টেন্স যদি যেখান থেকে যায়, যেমন এখানে এই প্রশ্নের মধ্যে ঢাকা থেকে চিটাগাঙে গেছে, আবার বলছে যে অন দা ওয়ে ব্যাক, মানে চিটাগাং থেকে ঢাকা আসছে, অর্থাৎ তাদের যে মধ্যবর্তী ডিস্টেন্স সমান। সো একটা সূত্র ইউজ হবে, সেই সূত্রটা হচ্ছে আমি দেখাই ফেলি, এই যে এই সূত্রটা ইউজ হবে। এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে অ্যাভারেজ স্পিড বললে তখনই আমরা এই সূত্রটা ইউজ করবো। কখন, আমি আবারও বলি, ডিস্টেন্সটা যখন সমান, যেমন ঢাকা থেকে চিটাগাং আবার চিটাগাং থেকে ঢাকা, দুইটা ডিস্টেন্সই একই, তাই এই সূত্রটা ইউজ হবে। তো এখন দেখি কি বলছে। একটা ট্রেন 300 মাইলস ফ্রম ঢাকা টু চিটাগাং যায়, মানে তার যাতায়াতের দূরত্ব হচ্ছে ঢাকা থেকে চিটাগাং যে 300 মাইল। আবার এখানে আবার বলছে লাস্টে যে ওয়ে ব্যাক, মানে কি একই ডিস্টেন্স কিন্তু, তো ওই সূত্রটা ইউজ করা যাবে। তো একটা অ্যাভারেজ রেট, একটা অ্যাভারেজ স্পিডে যায়, সেটা কত স্পিড, 80 মাইলস পার আওয়ার। 80 মাইল পার আওয়ারে ঢাকা থেকে চিটাগাঙে যায়। ধরলাম যে এই যে এটা গেছে যাওয়ার গতি, এটা এবং এটা সমান এক্স। ঢাকা থেকে চিটাগাং যাওয়ার দূরত্ব, অ্যাভারেজ রেট এক্স সমান 80 মাইল পার আওয়ার। তো এখন বলছে কি যে এট হোয়াট স্পিড ডিড ইট ট্রাভেল অন দ্য ওয়ে ব্যাক, মানে কত স্পিডে এটা পুনরায় ওয়ে ব্যাক করবে, মানে রিটার্ন যাবে চিটাগাং থেকে ঢাকায়, মানে কত স্পিডে রিটার্ন গেলে চিটাগাং থেকে ঢাকায়, এইটার এদের যে অ্যাভারেজ স্পিড আছে সেই অ্যাভারেজ স্পিডটা 100 হবে। মানে ঢাকা থেকে চিটাগাং 80-তে গেছে, চিটাগাং থেকে ঢাকায় কত স্পিডে গেলে এদের যে এই যে দুইটা যা যাতায়াত করছে, একবার গেছে একবার আসে, এদের অ্যাভারেজ স্পিড আমাদের নির্ণয় করতে বলে আমরা নির্ণয় করতাম। তো অ্যাভারেজ স্পিডটা এখানে দিয়ে দিছে, দুইটার অ্যাভারেজ স্পিড যাওয়া আসার অ্যাভারেজ স্পিড দিয়ে দিছে যে 100, কিন্তু চিটাগাং থেকে ঢাকায় যে গেছে ওইটার অ্যাভারেজ, ওইটার স্পিডটা দেয়নি। তো ওইটার স্পিডটা কত হবে, কত থাকলে তাদের দুজনের অ্যাভারেজ স্পিডটা হবে 100। তো আমরা একটু দেখি এটা। এই যে আমরা ধরলাম যে যাওয়ার গতি এক্স, এক্স ইকুয়াল টু যাওয়ার গতি, ঢাকা থেকে চিটাগাং গেছে, আবার ওয়াই ইকুয়াল টু আসার গতি, চিটাগাং থেকে ঢাকা আসছে। তো যাওয়ার গতিটা দেওয়া আছে, যাওয়ার গতি হচ্ছে এই যে ঢাকা থেকে চিটাগাং গেছে হচ্ছে 80 পার আওয়ার, 80 মাইল পার আওয়ারে গেছে, তো এই এক্সটা দেওয়া আছে। তো এইখানে আমাদেরকে বের করতে হবে কি, ওয়াইটা বের করতে হবে, যে যাওয়ার গতি মানে আসছে যে চিটাগাং থেকে ঢাকা যে আসছে, এইটার গতিটা দেওয়া নেই। আর এভারেজ স্পিড দেওয়া আছে, এভারেজ স্পিড কত, 100। তো এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। এই সূত্রটা হচ্ছে এভারেজ স্পিডের ক্ষেত্রে ইউজ হবে, এভারেজ স্পিড ইকুয়াল টু 2xy বাই এক্স প্লাস ওয়াই। এক্স কি যাওয়ার গতি, ওয়াই কি আসার গতি। এখন আমরা কি করবো, ওই যে এভারেজ স্পিড 100 বসাই দিলাম, যেটা হচ্ছে হোল ট্রিপের। এখানে কিন্তু ভাষা বোঝার ক্ষেত্রেও একটু দেখবে যে হোল ট্রিপ দেওয়া আছে, মানে এই যে যাত্রা পথের ঢাকা থেকে চিটাগাং, চিটাগাং থেকে ঢাকা, হোল ট্রিপ বলছে, হোল ট্রিপের স্পিড কত, 100, মানে হচ্ছে হোল ট্রিপের স্পিড হচ্ছে এখানকার অ্যাভারেজ স্পিডটা আমাদের 100, যাওয়ার গতি দেওয়া আছে 80, ওয়াই বের করতে হবে। তো আমরা কাটাকাটি করে ওয়াই বের করে ফেলবো সলভ করে। তো এইখানে দেখেন, এখানে আনসার আসছে হচ্ছে, আমরা বের করলে যখন ভাগ দিলে আমাদের দশমিক এসে যায় 133.33। আচ্ছা, ভালো কথা। তো এখন এখানে তো আবার আনসারে তো দশমিক নাই, এখন কি হবে, তো তখন আমরা কি করবো, তখন হচ্ছে এই যে এখানে তো 133 আসছে, এটা দেখলে তো বুঝেই যেতেছে যে এখানে হচ্ছে 133 কোনটা আছে সেটি আমরা দাগায় ফেলবো। তো ধরেন এখানে হচ্ছে এখানেও 133 আছে, এখানেও 133 আছে, তখন তো একটা ঝামেলা বাঁধবে যে 1/3 কোনটায়, এটা তো বুঝেই যাচ্ছে হাফ মানে হচ্ছে এখানে 37.50 আছে, 37.50। তো এখানে 33 কত, এখানে তো নিচের ভগ্নাংশ মতো লেখা 1/3। তো 1/3টা আমরা তখন কি করবো, এভাবে ভাগ করে নিলেই হবে। এই যে আমি এখানেও ভাগ করে নিছি, যে 1/3, 1/3 এখানে কিন্তু 1/3 ছিল, যে 1/1কে 3 দ্বারা ভাগ দেওয়া হয়েছে, প্রথমে যাচ্ছে না, তো আমরা দশমিকে নিলাম, শূন্য নিলাম, দশমিক নিলে আমাদের এখানে একটা ঘরের শূন্য যোগ করতে পারবো, 10 হয়ে যাবে। তো পরে যায় কত, 9, পরে 1 থাকে, ভাগশেষ, পরে আবার এই যে এখানে তো 3 হইলো, 3 বার যায়, তো এইভাবে আর কি সলভ করবো, যেটা নর্মাল নিয়ম। তো এখানে ওই যে 0.33 আসছে, 0.33 হচ্ছে, তার মানে 1/33, মানে এই যে ভাগ করে দেখলাম আর কি, ভাগ করে আমরা তখন আর কি দেখবো, এটা বললাম। যদি আর কি এখানে মানে 133 1/3 133 হাফ থাকে তখন, আর বা আরো এরকম যদি 133 সবগুলো অপশনে থাকে, তখন মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে করবো সেটা দেখলাম লাস্টে। এখন আমরা 52 নম্বরটা সলভ করবো। তো 52 নম্বরটা এখানে বইয়ের মধ্যে খুব হাবিজাবি করছে, এত কঠিন যাওয়ার দরকার নেই, আমরা একেবারে ইজি পদ্ধতিতে করবো। তো সলভ করি আমরা। প্রথমে আমরা প্রশ্নটা লিখলাম। তো এখানে দেখি এখানে কি করতে হবে।
হোল টু দি পাওয়ার আছে কিসের উপরে, 2 এর উপরে আছে, x টু দি পাওয়ার -1 এর উপরে আছে। তো 2 এর ক্ষেত্রে কি হবে, 2 স্কয়ার মানে কি 4 হয়ে যাবে, আর x টু দি পাওয়ার 1 এর উপরে হোল স্কয়ার আছে, তো এই ক্ষেত্রে কি হবে, গুণ হবে, x এর ক্ষেত্রে x টু দি পাওয়ার -1 ইন্টু 2 গুণ হবে, গুণ হলে আমাদের ইয়াটা আসে এরকম 4 ইন্টু 4 স্কয়ার মানে 2 স্কয়ারের কারণে 4 আসছে, আর গুণ হলো, এটা আসলো। তো এখন ভেরিয়েবল x এর একই ভেরিয়েবল আছে। তো এখন আমরা জানি যখন ভাগ অবস্থায় থাকে পাওয়ারটা উপরে নিলে কি হবে, মাইনাস হয়ে যায়, তারপর ওই মাইনাস দিয়ে কাজ করতে হয়। তো আমরা এখানেও দেখি, এই যে আমরা উপরে নিলাম x টু দি পাওয়ার -1 x টু দি পাওয়ার -1 মাইনাস, এই যে মাইনাস দিলাম যেহেতু ভাগ ছিল তাই মাইনাস হয়ে যাবে মাইনাস, আর এটার তো ভিতরেই মাইনাস আছে তাই এটা আমরা আলাদা করে ব্র্যাকেটে লিখলাম। এখন আমরা এখানে যোগ বিয়োগ করবো, এখানে বিয়োগ করবো আর কি। তো মাইনাস মাইনাস কত হয়, 3 হয়, x টু দি পাওয়ার -2 প্লাস 3, এই যে 3 মাইনাস মাইনাসে যোগ হয়ে গেছে। এখন আমরা যোগ বিয়োগ করি, করলে কত আসে, 4x টু দি পাওয়ার 1, এটাই হচ্ছে আমাদের আনসার 4x। এটা খুবই ইজি একটা ম্যাথ, এইভাবে আমরা সূচকের এই ম্যাথটা সলভ করে ফেলবো। আমাদের এখানে আছে আনসার 4x, হ্যাঁ আছে 4x। 54 নম্বর ম্যাথটা আমরা এখন সলভ করবো। 54 নম্বর ম্যাথের ক্ষেত্রে বলছে যে হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, একটা বৃত্তের ব্যাসার্ধ কত যেই বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ আছে, যে বৃত্তের পরিধির মধ্যে একটা ত্রিভুজ আছে এবং সেই যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 9, 40, 41। তো আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে এই ম্যাথ করতে গিয়ে, আমরা তো ত্রিভুজ জানি, ত্রিভুজের অনেকগুলো প্রকার আছে। এখানে একটা ত্রিভুজের প্রকার দেখালাম, সেটা কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা হয় বড়, সবচেয়ে বড় বাহু যেটা বাহুর দৈর্ঘ্য সেটাই হচ্ছে অতিভুজ থাকে, আর বাকি দুইটা হচ্ছে কি একটা লম্ব আর একটা ভূমি, আর এটা 90 ডিগ্রি থাকে। এই কারণে এটাকে বলা হয় কি সমকোণী ত্রিভুজ। আর ইংরেজিতে সমকোণী ত্রিভুজকে বলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা যখন বাহুর দৈর্ঘ্য বের করি বা অতিভুজের দৈর্ঘ্য বের করি তখন কি হয়, যদি এক বাহুর দৈর্ঘ্য এ আরেক বাহুর দৈর্ঘ্য বি আর অতিভুজের দৈর্ঘ্য যদি সি হয়, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি বলতে পারি, পিথাগোরাসের থিওরেমটা আমরা অ্যাপ্লাই করতে পারি, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার, এরকম ইকুয়েশন আমরা ইউজ করতে পারি। এবং আমরা যদি অতিভুজের মান বের করতে চাই তখন কি হবে, সি এর তো স্কয়ার আছে, বাম সাইডে নিলে কি হয় রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার, তখন আমরা সি এর মান বের করতে পারবো। তো এই সূত্রটা আমরা কি করি, অ্যাপ্লাই করি। তো ধরেন একটা বাহুর দৈর্ঘ্য আছে এ হচ্ছে 3, বি হচ্ছে 4, 3 স্কয়ার যোগ 4 স্কয়ার, 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16 ইকুয়াল টু কত হবে, 25 হবে, 25 হবে না, যোগ করলে 25 হয়। তো 25 কে আমরা কি লিখতে পারি, 5 স্কয়ার। এইভাবে আর কি আমরা বলতে পারি কি 2 এর মান ছিল 2, এর মান ছিল 3, বি এর মান ছিল 4, সি এর মান কত 5। তো আমরা একটু দেখি যে কিছু বাহুর দৈর্ঘ্য যদি আমরা একটু মনে রাখি তাহলে হচ্ছে চিনতে সুবিধা হবে যে এই ত্রিভুজটা ধরেন 3 বাহু দেওয়া আছে, সেই 3 বাহুই হচ্ছে দেওয়া আছে যেহেতু সমকোণী ত্রিভুজ। আমরা একটু দেখি এটা, যদি দেখেন যে এরকম বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3, 4, 5, সর্ববৃহৎ যেই মানগুলো থাকবে, যেমন এখানে 3, 4, 5, 5 মধ্যে যে সর্ববৃহৎ সেটাই হচ্ছে কি অতিভুজের মান। আর আমরা বুঝবো কিভাবে এই ত্রিভুজটা সমকোণী, এই সিকোয়েন্সে যদি আমাদের বাহুর দৈর্ঘ্যের মান দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো যে ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কারণ দেখেন 3 স্কয়ার যোগ 4 স্কয়ার ইকুয়াল টু কি 5 স্কয়ার, এখানে ফেলা যাবে 9 স্কয়ার যোগ 40 স্কয়ার ইকুয়াল টু 41 স্কয়ার, এই যে এখানে আমি লিখছি যে 9, এইভাবে আর কি পিথাগোরাসের থিওরেমে ফেলা যায়। তো এই কারণে আমাদেরকে একটু মনে রাখতে হবে এই বাহুর দৈর্ঘ্যগুলা মান, যে 9, 40, 41 থাকলে এই সংখ্যাটার প্যাটার্ন থাকলে আমরা বুঝবো যে, এবং যদি বলে যে এটা একটা ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেলের নাম না দেওয়া থাকলে আমরা বলবো কি যে ট্রায়াঙ্গেলটা একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ। 3, 4, 5 এরকম বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা ভাববো কি যে এটা হলো সমকোণী ত্রিভুজ। তেমনি 5, 12, 13, 5 স্কয়ার 12 স্কয়ার যোগ 12 স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার, এইভাবে বলা যাবে। এরকম বাহুর দৈর্ঘ্য থাকলে বলবো সমকোণী ত্রিভুজ। তা আমি এরকম 5 ধরনের দিয়ে রাখলাম, এই 5 ধরনেরই সাধারণত হচ্ছে এক্সামে আসে, মানগুলো দেওয়া থাকে। 8 স্কয়ার যোগ 15 স্কয়ার ইকুয়াল টু 17 স্কয়ার, 7 স্কয়ার যোগ 24 স্কয়ার ইকুয়াল টু 25 স্কয়ার। তো আমরা এগুলো স্কয়ার করে নিতে পারি এক্সামে, 9 ইন্টু 9, তারপর 40 ইন্টু 40, এভাবে করে নিতে পারি। কিন্তু এই বাহুগুলোর দৈর্ঘ্যের মান যদি মনে থাকে তাহলে আপনি দেখলেই বুঝবেন যে এই প্রশ্নে 9, 40, 41 আছে, তার মানে কি এটা হলো সমকোণী ত্রিভুজ। দেখলেই আপনি বুঝতে পারবেন, এটা চিন্তা করা খুব জরুরি এই ম্যাথের ক্ষেত্রে। কারণ হচ্ছে দেখেন এই ম্যাথের ক্ষেত্রে বলছে যে একটা বৃত্ত আছে, বৃত্তের ভিতরে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, কিন্তু ট্রায়াঙ্গেলটা কেমন, ত্রিভুজটা কেমন সেটা কিন্তু বলা নাই। এখন আমাদের তো থিঙ্ক করতে হবে একটা চিত্র মাথার মধ্যে, যে চিত্রটা হইতে পারে ট্রায়াঙ্গেলটা একটা বৃত্ত আছে, বৃত্তের ভিতরে একটা ট্রায়াঙ্গেল এরকম আছে, এরকম হইলে সূত্রের প্যাটার্নটা কিন্তু ভিন্ন হবে। আবার এরকম হইলে এই যে একটা বৃত্তটা ভালোভাবে আঁকা, এর ভিতর কি আছে একটা সমকোণী ত্রিভুজ আছে, এরকম হইলে কনসেপ্ট আরেকটা হবে। সো আমাদের এই প্রশ্নের সাপেক্ষে চিত্র হচ্ছে এরকম, আমি যদি একটু সুন্দর করে দেখাই, এরকম হবে এই প্রশ্নের সাপেক্ষে।
কেন? কারণ হলো ওই যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য থেকে আমরা চিনতে পারলাম যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তো আমরা কি করবো, সমকোণী ত্রিভুজ যেহেতু, তো সমকোণী ত্রিভুজ বৃত্তের ভিতরে সমকোণী ত্রিভুজ যদি আমরা একটা র্যান্ডমলি আঁকি, তাহলে হচ্ছে সমকোণী ত্রিভুজটা দেখতে এরকম হয়। ঠিক আছে, এখন আপনি দেখেন যে আমি কি বললাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুর যখন দৈর্ঘ্য দেওয়া থাকবে, যে বড় বাহু যেটার দৈর্ঘ্য সবচেয়ে বড় সেটাই কিন্তু অতিভুজ। তো আমরা যখন চিত্রটা আঁকবো এইভাবে আমরা আঁকলাম, এই বরাবর আঁকলাম, তার মানে কি এই যে অতিভুজ, বড় বাহু সবচেয়ে বড় লম্বা বাহুটা হচ্ছে অতিভুজ। কিছুক্ষণ আগে যে চিত্র এঁকেছে এখানেও দেখেন, এখানে সুন্দর করে আঁকা হয়েছে, এখানে কোন বাহুর দৈর্ঘ্যটা সবচেয়ে বড়, সবচেয়ে বড় হচ্ছে অতিভুজ, তার যে অতিভুজটার এইটার দৈর্ঘ্যের মানই সবচেয়ে বেশি। তো এখানে যখন আমরা চিত্র আঁকতে যাব, তো আমাদের এভাবে আঁকলে এই অতিভুজটাই সবচেয়ে বড়। তো এই দৈর্ঘ্য আমরা ধরলাম। প্রশ্নের মধ্যে দেওয়া মান হচ্ছে 9, 40, 41। তো 41টা কোথায় বসবে? 41টা বসবে হচ্ছে অতিভুজে। অতিভুজ লম্ব ভূমি 9, 40। আচ্ছা ঠিক আছে, এখন কথা হলো যে এইটার মধ্যে একটা বৃত্ত, বৃত্তের যে এখানে ট্রাইঙ্গেলের যে অতিভুজটা আপনি দেখতে পাচ্ছেন, তো এই অতিভুজটাই কি? অতিভুজটাই হচ্ছে যখন আঁকা হয় ট্রাইঙ্গেল, একটা সমকোণী ত্রিভুজ একটা বৃত্তের ভিতরে আঁকা হয়, তখন হচ্ছে তার যে অতিভুজটা সেটা কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্র দিয়ে কিন্তু যাবে। তো কেন্দ্র দিয়ে গেলে কি এটা এই পুরাটাকে আমরা কি বলতে পারি? একে তো এটা হলো ত্রিভুজের অতিভুজ গেল, আর এই বৃত্তের সাপেক্ষে এই রেখাটা কি? এই রেখাটা বৃত্তের সাপেক্ষে কি? ব্যাস, সেটাকে আমরা বলি ডায়ামিটার, ইংরেজিতে বলা হয় ডায়ামিটার। ঠিক আছে, তো বৃত্তের সাপেক্ষে এটা হচ্ছে ব্যাস, আর এই ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সাপেক্ষে এটা হলো একটা অতিভুজ। তো এখন বলছে যে হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, যার মধ্যে হচ্ছে এই বাহুর দ্বারা তৈরি একটা ত্রিভুজ আছে। তাহলে তো আমাদের হয়ে গেল। দেখেন এখানে তো আমরা এটার অতিভুজটা আমরা পেয়ে গেলাম, অতিভুজের মান হচ্ছে 41, যেহেতু হচ্ছে এটা সবচেয়ে বড় বাহু 41, আর এটা হলো ব্যাস। তা আমরা কি জানি ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাস বাই 2, মানে অর্ধেক। ব্যাস মানে কি? ব্যাসার্ধ হচ্ছে রেডিয়াস, আর কি রেডিয়াস, রেডিয়াস বের করতে বলছে, মানে হচ্ছে এই যে বৃত্তের যে ব্যাসার্ধ আমরা পেলাম 41, তাহলে আমরা লিখতে পারি ব্যাসার্ধ ইকুয়াল টু রেডিয়াস ইকুয়াল টু ডায়ামিটার বাই 2। ব্যাস হচ্ছে 41, যেহেতু এটা হলো অতিভুজ, অতিভুজটা এটা এখানে ব্যাস 41 বাই 2, 20.5। এটাই হলো এই বৃত্তের ব্যাসার্ধের পরিমাণ। এই যে আমাদের উত্তর 20.5 দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ। এইভাবে হচ্ছে এই ম্যাথটা সলভ করতে হবে, একটু থিঙ্কিং করতে হবে, এবং এই যে জিনিসগুলো আছে এগুলো একটু সংখ্যা অনুযায়ী মনে রাখতে হবে। এটা হচ্ছে সলিউশন।